আমার কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক আপোষহীন নেত্রীর গল্প, যিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন, বেগম খালেদা জিয়া। 1980-র দশকে যখন এরশাদ সরকারের শাসনে গণতন্ত্র চরম হুমকির মুখে পড়েছিল, তখন দেশবাসীর মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তিনি দাঁড়ান প্রথম সারিতে। দৃঢ়তা, সাহস আর অনড় অবস্থানের মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন এক অপ্রতিরোধ্য আন্দোলন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বেগম খালেদা জিয়ার এই সাহসিকতা এবং নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি অনন্য ভূমিকা রেখেছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের ডিফেন্স সোর্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন চালু করুন। চলুন শুরু করা যাক এই অনুপ্রেরণামূলক কাহিনী। বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম। কিভাবে পতন ঘটল এরশাদের স্বৈরশাসন? বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা স্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। স্কান্দার মজুমদার ভারতের জলপাইগুড়ি থেকে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান চলে আসেন। যদিও বেগম খালেদা জিয়ার জন্ম ও বেড়ে ওঠা দিনাজপুরে, তার আদি বাড়ি দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে অবস্থিত। পরিবারের ঐতিহ্য এবং আদর্শের ছোঁয়া পেয়ে তিনি ছোটবেলা থেকেই সাহসী ও দৃঢ়চেতা হিসেবে গড়ে ওঠেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্র কলেজে অধ্যয়ন করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। 1981 সালে 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশাহারা। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস চেয়ারম্যান বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন। কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান HM এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মিস্টার এরশাদ যখন ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে। সাংবাদিক মাহফুজুল্লাহ 2019 সালের শুরুর দিকে BBC বাংলাকে বলেন, খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুজ্জামান চৌধুরী। এছাড়া নজরুল ইসলাম খান এবং জমির উদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন মাহফুজুল্লাহ। কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন পরবর্তী বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন। নুরুল ইসলাম শিশু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। এছাড়াও AQM বদরুদ্দোজা চৌধুরী পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন।
বিএনপির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমদ লিখেছেন, বিএনপিতে যোগ দেবার পর খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন। মিস্টার আহমদ লিখেছেন, 1982 সালের 28শে জানুয়ারি শেরে বাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। 1982 সালের 21শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি। দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক। অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ। বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য একই সাথে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বিএনপির ওয়েবসাইটে তখনকার ঘটনা বর্ণনা তুলে ধরে বলা হয়েছে, এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। বিচারপতি সাত্তার 2 বার বেগম জিয়ার বাসায় যান। বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান। এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলে সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান, কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি। অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থী পদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমদ লিখেছেন, বিএনপিতে যোগ দেবার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন। মিস্টার আহমদ লিখেছেন, 1982 সালের 28শে জানুয়ারি শেরে বাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাবাহিনী প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ বিএনপি সরকারের রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান বিচারপতি আব্দুস সাত্তারকে বন্দুকের মুখে ক্ষমতা থেকে উচ্ছেদ করে সামরিক শাসন জারি করেন। তাকে যে বন্দুকের মুখে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলনের কোনো এক সময় প্রকাশ্য জনসভায় বিচারপতি আব্দুস সাত্তার তার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। তখন রাজনীতিতে মিস্টার সাত্তারের আর কোনো মূল্য থাকেনি। তার বার্ধক্য, অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে পড়ে যান। মিস্টার সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালে মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়ে যান এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন, কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটা পছন্দ করেননি। বিএনপির সেই অংশ ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এরশাদের শাসনামলে রাজনৈতিক অস্থিরতা এবং গণতন্ত্রের অভাব জনমনে অসন্তোষ সৃষ্টি করে। এরশাদের বিরুদ্ধে আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল বিএনপি, যার নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। এরপরে 1984 সালে 10ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। মওদুদ আহমদ তার বইয়ে লিখেছেন, খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন এটা সামরিক নেতারা, 2 গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার 2 গ্রুপ কেউই চায়নি। প্রভুদের এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রধানমন্ত্রী শাহ আজিজ অনেকটা জোর করে বিচারপতি সাত্তারকে দিয়ে মনোনয়নপত্রে সই করান। খালেদা জিয়া যদি তখন বিএনপির হাল না ধরতেন, তাহলে বিএনপি নিঃসন্দেহে গভীর সংকটে পতিত হতো বলে মিস্টার মাহফুজুল্লাহ মনে করেন। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। এক্ষেত্রে হায়দার আকবর খান রনু এবং রাশেদ খান মেনন ছিলেন অন্যতম। খালেদা জিয়ার সাথে আলোচনার জন্য তারা 2 জন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন। মিস্টার রনু তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে এই কথা তুলে ধরেছেন। খালেদা জিয়ার সাক্ষাতের কথা উল্লেখ করে মিস্টার রনু তার বইতে লিখেছেন, আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করলাম, আপনি রাজনীতিতে আসুন, বিএনপির হাল ধরুন, এক্ষেত্রে এরশাদের বিরুদ্ধে লড়ব। এরশাদ সম্পর্কে তার ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ পেয়েছিল,
কিন্তু সরাসরি রাজনীতি করবেন কিনা সে সম্পর্কে কিছুই বলেনি। দেখলাম তিনি স্বল্পভাষী, তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন। কোনো কথা ঠিকমতো বুঝতে না পারলে প্রশ্ন করে ভালো করে বুঝে নিচ্ছিলেন। সবশেষে তিনি বললেন, ভেবে দেখব। হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন। তিনি এরশাদের স্বৈরাচার অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। বেগম জিয়ার নেতৃত্বে গঠিত 7 দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে একত্ববদ্ধ আন্দোলনে কর্মসূচি শুরু করেন। এই ঐক্যবদ্ধ আন্দোলন 1986 সাল পর্যন্ত 5 দফা কর্মসূচির মাধ্যমে চলতে থাকে। 1986 সালের 21শে মার্চ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, যা ঐক্যবদ্ধ আন্দোলনে ভাঙন সৃষ্টি করে। এর ফলে 15 দলীয় জোট ভেঙে 8 দল এবং 5 দল হয়ে যায়। ঐক্যবদ্ধ আন্দোলন ভেঙে যাওয়ার পর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল ও 5 দলীয় ঐক্যজোট পৃথকভাবে আন্দোলন চালিয়ে যায়। 1986 সালে এরশাদ সরকারের অধীনে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। বেগম খালেদা জিয়া এটিকে অবৈধ ও প্রহসনের নির্বাচন আখ্যা দেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে জনগণকে আন্দোলনের আহ্বান জানান। যদিও আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিপির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। এরশাদের প্রহসনের নির্বাচন বুঝতে পেরে পরবর্তীতে বিভিন্ন বিরোধী দলও তার বিরুদ্ধে আন্দোলন করে তোলে। নির্বাচনে এরশাদ ক্ষমতা কক্ষিগত করার যে চেষ্টা চালায় তা বিরোধী দলগুলোর কাছে গ্রহণযোগ্য ছিল না। তারা সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং জনগণকে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে সচেতন করে তোলার উদ্যোগ নেয়। একের পর এক আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে বিরোধী দলগুলো এরশাদের পদত্যাগ দাবি করে। বিশেষ করে আওয়ামী লীগও এই আন্দোলনের অংশ ছিল। 1987 সালে খালেদা জিয়া এরশাদ হটাও শীর্ষক 1 দফার আন্দোলনের সূত্রপাত করেন। খালেদা জিয়ার আহ্বানে দেশব্যাপী হরতাল এবং গণবিক্ষোভের সূচনা হয়। এ সময় এরশাদ সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। খালেদা জিয়ার এই আন্দোলনের ফলে এরশাদ সংসদ ভেঙে দিতে বাধ্য হন। 1987 সালে যুবলীগ কর্মী নূর হোসেনের হত্যাকাণ্ডের পর গণ অভ্যুত্থান শুরু হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে আসে এবং এরশাদের শাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এরশাদ সরকারের 1988 সালে সংবিধানে একটি সংশোধনী আনে, যা ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে। বেগম খালেদা জিয়া এই সংশোধনীকে ধর্মের অপব্যবহার এবং জনগণকে বিভ্রান্ত করার হাতিয়ার বলে অভিহিত করেন। তার আহ্বানে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলনের সৃষ্টি হয়। 1989 সালে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে একটি বৃহত্তর আন্দোলনের নেতৃত্ব দেন। এই সময়ের মধ্যেই তিনি দেশের বিভিন্ন স্থানে সফর করেন এবং জনগণের সমর্থন অর্জন করেন। এই আন্দোলনে দেশের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী সহ সর্বস্তরের জনগণ সামিল হন। সারা দেশে ব্যাপক হরতাল, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়। বেগম জিয়া ও অন্যান্য বিরোধী নেতারা তাদের বলিষ্ঠ নেতৃত্বে আন্দোলনের গতিকে আরও তীব্র করে তোলেন। এরশাদ সরকার আন্দোলন দমন করতে শক্তি প্রয়োগ করে। আন্দোলনকারীদের উপরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও নিহত হয়। তবে এই নিপীড়ন আন্দোলনকারীদের সাহসকে ভেঙে দিতে পারেনি। দীর্ঘ 8 বছর সংগ্রামের পর হুসেইন মোহাম্মদ এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। খালেদা জিয়ার দৃঢ় সংকল্পের কারণে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়েছিল তাকে। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন, যার ফলে তারা সারা দেশে 321টি ছাত্র সংসদের মধ্যে 270টিতে জয়লাভ করে। এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1980-র দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা
এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি আপোষহীন নেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। আপনার সাপোর্টের জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের স্পেশাল ভিডিও পেতে মেম্বার হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মেম্বার হয়ে আপনি চ্যানেলকে ডোনেশন বা সাহায্য করতে পারেন। তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কাছের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আপনার মতামত নিচে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।